আমরা যারা প্রবাসে থাকি আমাদের চিন্তা চেতনা সবকিছুতেই আমরা আমাদের মা মাতৃকার দেশের কথা ভাবি বিদায় আজও এই দেশটা সচল রয়েছে। আমরা যতটুকু না এই শহরের এই উন্নয়নের কাজে আমরা নিজেকে উৎসর্গ করি, এর চাইতে বেশি উৎসর্গ করি আমরা যেই শহরে থাকি সেই শহর থেকেও আমাদের জন্মভূমির শহরটাকে আমরা বেশি উৎসর্গ করি। কারণ সেখানে আমরা দেখেন সিংহভাগ সকল প্রবাসী তার সিংহভাগ অর্থ কিন্তু দেশের মাটিতেই ইনভেস্ট করে। এটার দেশমাতৃকার টান বলেন, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের টান বলেন, মা বাবা ভাই বোন পরিবার পরিজন সবাইকে ভালো রাখার জন্যই সাধারণত এই এত কিছু করে থাকেন। তো তারা যদি ভালো থাকতে না পারেন, সবচেয়ে বড় কথা দেশটাই যদি ভালো না থাকতে না পারে, তাহলে এটা আমাদের জন্য বড় দুঃখজনক। আসলে আমরা এই শহরে থাকি, প্রবাস জীবন যাপন করি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দূরে রাখি, নিজের কষ্টটাকে তখনই সফল ভাবি যখন দেখি যে তাদের মুখে হাসি। আজকে পুরো শুধু যে আমার আত্মীয় স্বজন তা না, পুরো দেশটাই উদ্বিগ্ন যে কিভাবে, পুরো দেশের মানুষ আজকে খুবই উদ্বিগ্ন যে কিভাবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। সব কিছুর বদলে একটা জিনিস আমাদের করা উচিত, সেটা হচ্ছে যে উগ্রবাদ, যেই একটা অস্থিতিশীলতা সমাজের যেভাবে পচন ধরাচ্ছে, এটা থেকে আগে আমাদেরকে বাঁচাতে হবে দেশটাকে। এর পরবর্তীতে আপনি যা কিছু করার করবেন, আপনার মতানৈক্য মত পার্থক্য মতদেশ এগুলো তো সব সময় ছিল, থাকবে, কিন্তু সবার একটাই আশা, সেটা হচ্ছে দেশটাকে ভালো রাখা। সেটাই যদি ভালো না থাকে তাহলে আপনি কিভাবে কি করবেন এদেশের জন্য? আপনি করবেন, আপনি হয়তো মাস শেষে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ যার সামর্থ্য অনুযায়ী সে পাঠাবে, সামান্য কিছু রেমিটেন্স দিয়ে হয়তো আপনার আত্মীয় স্বজনরা ভালো থাকবে। কিন্তু এর বাইরে যে দেশের মানুষ 18 কোটি জনগণ, ওরা কিভাবে ভালো থাকবে? এদেশের মানুষ 90% মানুষ দরিদ্র সীমার নিচে। সেই মানুষগুলো তো অন্তত 2 বেলা 2 মুঠো খাওয়া অন্তত তাদের মুখে তুলে দিতে হবে। আমাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, রাষ্ট্রযন্ত্রের একটা জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক যে দিকগুলো, এগুলো তো অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা। এই নিরাপত্তাটাই যদি না থাকে তাহলে কি হবে এই রাষ্ট্র দিয়ে? তাহলে তো সেটাই ভালো ছিল যে আমরা পরাশক্তির হাতে যখন তারা আমাদেরকে মুখ চেপে ধরতো, আমরা কোনো সত্য আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে বিভিন্নভাবে তারা অপদস্থ করত, আমাদেরকে চাপাই রাখতো, দাবায় রাখতো। কি হলো? কেন মুক্তিযুদ্ধ হলো? দরকার ছিল না তো আমাদের এই স্বাধীনতার, তো আমাদের দরকার ছিল না। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কি স্বাধীনতা রক্ষা করতে পেরেছি? স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কই সেই স্বাধীনতা আমাদের? কিভাবে বলবেন আপনি? কিসের মধ্যে স্বাধীনতা আছে? কেউ কথা বলতে পারে? কেউ আজকে নিজের ভাব প্রকাশ করতে পারে? উগ্রবাদ, মৌলবাদে ভরে যাচ্ছে দেশটা, যে দেশটাকে আমরা সোনার বাংলায় সাজাতে চেয়েছিলাম, সেটা আজকে তা না হয়ে কি হলো? একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই রাষ্ট্রের দায়ভার কে নেবে? রাজনীতিবিদ বলেন, সমাজনীতিবিদ বলেন, আর যাই বলেন, এরা
যদি এগিয়ে না আসে, সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, আমার মনে হয় এটা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আমাদের নাই। রেমিটেন্স বন্ধ করে দিতে পারবে কিনা? রেমিটেন্স বন্ধ হবে না, রেমিটেন্স যাবে। হয়তো যেখানে আগে 10 টাকা যেত সেখানে এখন 8 টাকা যাবে, 5 টাকা যাবে। কেন যাবে? আমি তো আমার আত্মীয় স্বজনকে বাদ দিতে পারবো না। আমরা যারা বিদেশের মাটিতে থাকি, আমাদের এক জায়গায় সুখ। আমরা সুখে থাকতে পারি বা না পারি, কিন্তু আমাদের দ্বারা আমাদের আত্মীয় স্বজন ভাই বোনগুলো একটু সুখে আছে। আমরা তাদেরকে নার্সিং করতে হয়, আর এই নার্সিং করার মাধ্যমে আমাদের সুখ খুঁজে পাই আমরা। তা আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে তো তারাও কষ্ট পাবে, আর সেই সুবাদে হয়তো রেমিটেন্স বন্ধ করা সম্ভব হবে না। রেমিটেন্স যাবে, কিন্তু কম আর বেশ সেটাই কথা। দেখেন, আমাদের রেমিটেন্স যোদ্ধারা তখনই সুখ পায় যখন দেখে যে তার দ্বারা তার ভাই বোন আত্মীয় স্বজনরা একটু ভালো আছে, তাদের মুখে হাসি আছে। আজকে প্রত্যেকটা রেমিটেন্স ভাইয়েরা বলবে অর্থনৈতিক মুক্তি মিললেও আমাদের কিন্তু সামাজিক যে মুক্তি এবং আমাদের যে মানুষের যে ভিতরে যে হাহাকার, সেই মুক্তি কিন্তু মিলেনি। সবার ভিতরে একটা হাহাকার, সবার ভিতরে একটা হতাশা। কি করবে, কি না করবে, কি হবে, কি না হবে, এগুলো থেকে কবে মুক্তি পাবে, কবে আবার দেশ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এই হাহাকারগুলো আমাদের কবে বন্ধ হবে? আসলে রেমিটেন্স বন্ধ হবে না। যেখানে আগে 10 টাকা যেত সেখানে হয়তো 5 টাকা যাবে, এতটুকু আমি বলতে পারি। দেশের আওয়ামী লীগ, আপনি বলছেন যে প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনেকবার হয়েছে দেশে, কিন্তু সেটার কতটুকু সফলতা আসছে আর কতটুকু আসে নাই সেটা বলতে পারেন আপনি। আমাদের যে রাষ্ট্রের যে সংবিধান অনুযায়ী নির্বাচন আর সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন, এটা আপনি বলতে পারেন। সংবিধানের বাইরে গিয়ে যেসব নির্বাচনগুলো হয়েছে সেগুলো থেকে আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগকে দূরে রেখেছে। কারণ আওয়ামী লীগই একমাত্র বাধা, যেটা হচ্ছে আওয়ামী লীগ সংবিধানের বাইরে কোনো কিছু করে না। আওয়ামী লীগ যখন নির্বাচন করে সংবিধান ফলো করে, সংবিধানকে সামনে রেখেই আওয়ামী লীগ সবকিছু এগিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো অনেকের পছন্দ হয় না, অনেকে আবার নির্বাচন করবে না বলেও এরকম অনেক ঘটনা ঘটেছে। তবে আমি এতটুকু বলতে পারি, আওয়ামী লীগ যখন নির্বাচন করবে না বা আওয়ামী লীগ নির্বাচন করবে না, এটা আওয়ামী লীগ কখনো বলবে না। আওয়ামী লীগ একটা জিনিস বিশ্বাস করে যে গণতান্ত্রিক রাষ্ট্রে সমাজ উন্নয়নের লক্ষ্যে আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে সাজাতে হলে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি ক্ষুদ্র একটা গোষ্ঠী যদি আওয়ামী লীগকে আপনার ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করেন, আওয়ামী লীগ দেশের সহিংসতা দূরীকরণের লক্ষ্যে এবং আওয়ামী লীগ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের যেন হতাহত না ঘটে, সেই জন্য আওয়ামী লীগ একটা কৌশলী ভূমিকা অবলম্বন করবে অবশ্যই। তবে এতটুকু আপনাকে বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, সেই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য নির্বাচন বলে হবে না আমি মনে করি। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের যদি ভুল ভ্রান্তি থাকে সেটা জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে প্রমাণ করে দেবে যে আওয়ামী লীগ ভুল ছিল কি শুদ্ধ ছিল। আপনি বা আমি, আমাদের একটা ছোট্ট একটা গোষ্ঠী বা ছোট্ট একটা আমরা ব্যক্তি কেন্দ্রিক যদি আমরা বলি যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ নির্বাচন করার কোনো অধিকার রাখে না, সেটা তো বাস্তবায়ন হবে না, এবং সেটা তো কোনোভাবেই আপনি বলতে পারেন না। আপনি রাষ্ট্রের কে আপনি বলার যে আওয়ামী লীগ নির্বাচন করবে না? সে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলবে আওয়ামী লীগ কি ক্ষমতায় থাকবে কি থাকবে না। আর ইলেকশন যদি হয়,
বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে হবে। যদি কেউ মনে করে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে সেটা তার ব্যাপার, সেই দলের ব্যাপার, দলের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আপনি যে দলটা করেন না, আপনি যে দলের কোনো সদস্য নন, আপনি একটা দলের প্রতিনিধি হিসেবে আর একটা দলকে কখনো বলতে পারেন না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, না হলে রাষ্ট্র যেই আওয়ামী লীগের যে আজকে আওয়ামী লীগের সমর্থক প্রায় 6 কোটি 7 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো কোথায় ভোট দেবে? আওয়ামী লীগ কি ছোটখাটো দল মনে করেন আপনি? যে আপনি বলে দিলেন আর আওয়ামী লীগ ইলেকশনে যাবে না? আওয়ামী লীগ কখন ইলেকশনে যাবে আর কখন যাবে না সেটা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। আপনি কে বলার? আপনি যদি বলেন তাহলে তো আপনি প্যাসিভার। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ দোষ করেছে, আওয়ামী লীগ ভুল করেছে কি শুদ্ধ করেছে সেটার মালিক জনগণ। জনগণ বলে দেবে আওয়ামী লীগ কোনটা ভুল করেছে কোনটা শুদ্ধ করেছে। আপনি রাষ্ট্রযন্ত্রের একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে সেখানে আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগ দোষী বা নির্দোষী? আপনি তো বিচারক, আপনি তো একজন নিরপেক্ষ হিসেবে সেখানে বসেছেন। আপনার নিরপেক্ষতার ভার কোথায় তাহলে? আপনার নিরপেক্ষতা কোথায় থাকলো তাহলে? আপনি যদি আওয়ামী লীগকে বলেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, তাহলে আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন। আপনি রাষ্ট্রদ্রোহী। কারণ আওয়ামী লীগের মতো একটা বড় গোষ্ঠীকে আপনি রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগ থেকে বাদ দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে আপনি দেশদ্রোহী কাজে লিপ্ত হচ্ছেন। আর এই দেশদ্রোহী কাজে লিপ্ত হবেন আপনি কি মনে করেন কোনো একদিন যদি আওয়ামী লীগ ফিরে আসে আবার, সেই সময় আওয়ামী লীগ আপনাকে ছেড়ে দেবে? তাহলে আপনি যে শান্তির জন্য আসলেন সেই শান্তিটা কোথায় নিয়ে গেলেন? আপনি শান্তির বদলে তো অশান্তি তৈরি করেছেন। আপনি তো নিজেকে শুধু নিজের যেই স্বার্থ, সেই স্বার্থ হাসিল করার জন্যই আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার বিচার বিভাগের স্বাধীনতা নাই, আপনার সংবাদপত্রের স্বাধীনতা নাই, দেশের কোনো একটা দ্রব্য মূল্যের অস্থিতিশীলতা আপনার মব সৃষ্টির মাধ্যমে দেশের একটা বড় গোষ্ঠীকে আপনি বিভিন্নভাবে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। আপনি আজকে যদি কেউ আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে, সেটার সাথে তো আপনি নাই। আপনি কিভাবে বলেন? আজকে আপনি বলছেন যে বাংলাদেশ অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে অলরেডি, বরং আপনি দেশটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আর এই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বলেই আজকে আমরা কেউ শান্তিতে নাই। আমার দেশের মানুষ শুধু শান্তিতে নাই সেটা আমি বলছি না, বিদেশের মাটিতে আমরা যারা বাঙালিরা আছি কেউই আমরা শান্তিতে নাই। আমরা সবাই উদ্বিগ্ন, আমাদের ভিতরে হাহাকার। আমরা কিভাবে বাঁচব, আমরা দেশটাকে কিভাবে সুন্দর করব। আপনি হয়তো চলে যাবেন, আপনার সে সময় পুরিয়ে গেলে আপনি আর থাকবেন না, আপনি চলে যাবেন এই দেশ ছেড়ে। তবে এতটুকু বলতে পারি, আপনি যাদেরকে রেখে যাচ্ছেন বা যাদেরকে দিয়ে আজকে এই কালো অধ্যায় রচনা করছেন, এদের কি হবে? এদেরকে কি করবেন আপনি? সবাইকে আমি আহ্বান জানাবো, ভুল মানুষের হয়, মানুষ ভুল করে, ভুলকে সংশোধন করতে পারলে সেই ভুলের আর তত একটা প্রায়শ্চিত্ত করতে হয় না। আর যদি আপনি ভুলের কারিগর হিসেবে থেকে যান, তাহলে সেটা অবশ্যই আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি তৈরি হন, প্রায়শ্চিত্ত করার জন্য আপনি তৈরি হন। আর না, আমি ভুল করছি, আমি ক্ষমা চাই, দেশের জনগণ, এদেশের সবাইকে নিয়ে আমি একটা সুন্দর সমাজ গড়তে চাই। যদি এরকম কোনো কিছু বলেন, কোনো কিছু বলে যদি আপনি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আবার এগিয়ে আসেন, আমি মনে করি আওয়ামী লীগ এমন একটা দল, যে দল
আমাদের স্বাধীনতা যুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষের মুক্তির জন্য আন্দোলন করতে করতে একসময় স্বাধীনতা পেয়েছে। এখনো এরপরে স্বাধীনতার পরেও গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে গণতন্ত্র পেয়েছে। আপনারা দেখছেন যারা ভিকটিম তাদের উপরে কখনো আওয়ামী লীগ চড়াও হয় নাই। হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে এটা আমরা তো ভুলতে পারি না, যেটা হচ্ছে আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এদেশটা স্বাধীন হয়েছে। যারা হত্যাকারী, যারা হত্যা করেছে, আমার মায়ের ইজ্জত লুটেছে, আমার বোনের ইজ্জত লুটেছে, এরকম লোকগুলোকে আমরা কখনো ক্ষমা করি নাই। এবং এখনো যারা মব সৃষ্টিকারী, যারা বলে যে তাদের কোনো ভুল নাই এবং যারা বলে যে আজকের এই সমাজ ব্যবস্থা অনেক ভালো আছে, তারা তাদের ভুল স্বীকার করবে না, তাহলে আমরা মনে করি তাদেরও ক্ষমা হবে না ভবিষ্যতে। এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এই আন্দোলন চলবে এবং চলতে থাকবে। একদিন না একদিন আবার আমরা সুস্থ সমাজ ফিরে পাব এবং একটা স্বাধীন দেশের যে স্বাধীনতা মানুষের যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ে উঠবে এবং সেই সোনার বাংলায় অস্থিতিশীলতা যারা সৃষ্টি করবে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। জয় বাংলা।